রেট কনস্ট্যান্টে দেওয়া আছে 0.004 ইউনিট, ঠিক আছে, বার কর। আচ্ছা 0.004 ইউনিটটা লেখ, ইউনিটটা লেখ। মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, 0.004 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তারপরে যা কোশ্চেন বলেছি, কোশ্চেন একই আছে, বার কর, অ্যান্সার বার কর। কি বলেছে কোশ্চেন পড়বি, ভালো করে মাথা কাটিয়ে বার কর। শুধু আমি অ্যান্সার এরকম পরপর এরকম বোর্ডে করে গেলে হবে না, কোনো লাভ। আর যদি মনে হচ্ছে কী চলছে কিছুই বুঝতে না পারছিস, তাহলে আর কি বলবো, তাহলে তো বাড়ি গিয়ে তো প্র্যাকটিস করা উচিত স্বাভাবিকভাবে। এ কথা আমি বারবার বলেছি, রোজই বলবো, আবার বলবো, ইন ফিউচারও বলতেই থাকবো। বাড়ি গিয়ে প্র্যাকটিস কর, প্র্যাকটিস কর, প্র্যাকটিস কর, কারণ এখন তো ছোটো বাচ্চা আছিস হয়তো, ওই জন্য রোজ বলে দিতে লাগছে যে রোজকার পড়াটা রোজ পড়তে হবে, নাহলে ক্লাস 11-12 সায়েন্সের সমস্যা হবে। এসে কত এসছে বলতো? 11.57 কীভাবে করেছিস দেখি? 0.06 ফর্মুলা ছিল তো? ঠিকই আছে অ্যাপ্রোচ। দেখি বাকিদের অ্যান্সার কি আসছে, অ্যান্সারটা দেখছি না, জিরো অর্ডার বড় বড় করে লেখা আছে। 9 সেকেন্ড আসছে আচ্ছা দেখ, 9 সেকেন্ড আসবে। কীভাবে করেছিস? ইউনিট, আরে ভাই বলে দিয়েছে, বলে দিয়েছে দেখ কোশ্চেনে, ঠিক আছে, তাই ইউনিট দেখেছিস কেন তাহলে? তোকে তো বলেই দিয়েছে কোশ্চেনে, দেখ, ওই ডিকম্পোজিশন অ্যামোনিয়াম প্ল্যাটিনাম সালফাইড জিরো অর্ডার রিয়াকশন, ঠিক আছে। আচ্ছা কীভাবে করেছিস? হ্যাঁ দেখ, তোকে বলেছে ভাই জিরো অর্ডার রিয়াকশন, তার মানে ইকুয়েশন আমার কাছে আছে হচ্ছে এটা, A0 - AT = KT, ঠিক আছে, A0 - AT = KT। ডাইরেক্ট আমি এটা লিখে অঙ্ক করতে পারবো। জিরো অর্ডার রিয়াকশন মানে A0 - AT = KT। তোকে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বলে দিয়েছে, A0 মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত বলেছে কোশ্চেনে, কত বলেছে? A0 এর ভ্যালু 0.1 মোলার। আর এটি কত বলেছে বলতো, এটা থেকে রিডিউস হয়ে কত যেন হবে, 0.064, এটা হচ্ছে এটির ভ্যালু। আমাকে বার করতে হবে কি কার ভ্যালু, টির ভ্যালু। আমি কে কে নিচে পাঠিয়ে দিলাম, কে এর ভ্যালু কত বলেছে 0.004, তাই তো? এখান থেকে সলভ করবি দেখবি টি এর ভ্যালু আসবে 9, ইউনিট হবে হচ্ছে সেকেন্ড স্বাভাবিকভাবেই, এটা সলভ করলে 9 আসবে, দেখ ক্লিয়ার, বোঝা গেছে? টি = 9 সেকেন্ড, সিম্পল অঙ্ক, বুঝেছিস? চল পরের কোশ্চেন এবার লেখ। সিম্পল ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে আমি ডাইরেক্ট অঙ্ক করছি। ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ফর্মুলা জানতে হবে। ফর্মুলা জানতে গেলে কী করতে হবে তুই জানিস ভালো করে। পরের কোশ্চেন লেখ, লেখ N2O5 অ্যারো দিয়ে N2O5 থেকে অ্যারো দিয়ে লেখ 2NO2 + ½ O2, 2NO2 + ½ O2, ঠিক আছে? আচ্ছা 2NO2 + ½ O2। এইবারে যেটা করবি হচ্ছে দুটো রো হবে, চারটে কলাম হবে, দুটো রো চারটে কলাম, দুটো রো চারটে কলাম। কলামের মাথায় লেখ ফার্স্টেরটাতে টাইম ব্র্যাকেটের সেকেন্ড, টাইম ব্র্যাকেটের সেকেন্ড। ওই কলামের নিচে লেখ পরেরটাতে, ওই কলামের নিচেই লেখ থার্ড ব্র্যাকেটের মধ্যে N2O5 ব্র্যাকেটে মোলারিটি, ওই কলামের মধ্যেই লিখছিস নিচে, বুঝতে পারছিস তো? ফার্স্ট রো ফার্স্ট কলাম বলেছি টাইম ব্র্যাকেটের সেকেন্ড, ফার্স্ট কলাম সেকেন্ড রো বলেছি, ফার্স্ট কলাম রো মানে বুঝিস, ফার্স্ট কলাম সেকেন্ড রো আমি কি বলেছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে N2O5 ব্র্যাকেটে হচ্ছে আমার মোলারিটি, ঠিক আছে? আচ্ছা এইবার টাইম বোঝা গেছে? যেভাবে তুই গ্রাফ আঁকার সময় স্কুলের প্র্যাকটিক্যালি এক্স ওয়াই আলাদা ভ্যালু দিচ্ছ, যাই হোক চল। সেকেন্ড কলামের মাথায় লেখ 0,
সেকেন্ড কলামের মাথায় লিখ 0, 0 নিচে N2O5 এর কনসেন্ট্রেশন লিখ 1.6 × 10⁻²। বুঝতে পারছিস কি বলছি? বোঝা যাচ্ছে? মানে তোকে বলেছে টাইম যখন 0, N2O5 এর কনসেন্ট্রেশন 1.6 × 10⁻²। বোঝা গেছে? ক্লিয়ার সবার? 1.6 × 10⁻², 1.6 × 10⁻²। তোকে ভাই এই জিনিসটা বলছি, দেখ টাইম, সেকেন্ড, N2O5 ব্র্যাকেটে মোলারিটি। টাইম যখন 0 এটা হচ্ছে 1.6 × 10⁻², এটা যখন 300 তারপরে লাইক 0.8 × 10⁻²। টাইম যখন 300 কনসেন্ট্রেশন হচ্ছে 0.8 × 10⁻²। কথা বলতে লাগছে কি অঙ্ক করতে গেলে? আমার তো মনে হয় না লাগা উচিত। টাইম যখন 600 কনসেন্ট্রেশন হচ্ছে 0.4 × 10⁻²। তোকে এই ডেটা দেওয়া আছে। টাইমের সাথে সাথে ডিফারেন্ট টাইমে N2O5 এর কনসেন্ট্রেশন তোর কাছে দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেন লেখ। ফার্স্ট কোশ্চেন লিখছিস, show that the reaction follows first order kinetics. Show that the reaction follows first order kinetics. Show that the reaction follows first order kinetics. Second question, calculate the half life. Second question, calculate the half life. Show that the reaction follows first order kinetics and second question হচ্ছে calculate the half life. কোশ্চেনটা আছে 3 নাম্বার। শুরু করে দে, আমি করবো না এখন, শুরু কর। বোঝা গেছে কি ডেটা দেওয়া আছে? তুই বুঝে গেছিস, চল এবার শুরু কর। নাহলে তাকিয়ে থাকে এদিক ওদিক, আর কি বলবো। বাড়িতে পড়াশোনা কর, সামার ভ্যাকেশন চলছিল এতদিন, তোর জীবনের একটা সবচেয়ে ভালো টাইম ছিল ক্লাস 12-এ অন্তত যা যা ব্যাকলগ ছিল সব ক্লিয়ার করে নেওয়ার। যদি সামার ভ্যাকেশনে ফাঁকি দিয়ে থাকিস তাহলে কিন্তু তুই এবার চাপে পড়বি আস্তে আস্তে, কারণ স্কুল খুলে যাবে, প্রজেক্টের প্রেশার, প্র্যাকটিক্যালের প্রেশার, স্কুলের প্রেশার, দেন সব জায়গার পড়ার প্রেশার। সামার ভ্যাকেশন এতদিন ছিল, টাইম ইউটিলাইজ করার বেস্ট সুযোগ ছিল। যদি সুযোগ ইউটিলাইজ না করিস তাহলে এখন আরও একটু চাপে পড়বি। এগুলো রিয়েলিস্টিক কথা। তাহলে শুরু কর।
হচ্ছে কিছু? আচ্ছা, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমি ছেড়ে দে, শো দ্যাটটা তুই হয়তো নাও পারতে পারিস, সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার পাবি। 300 সেকেন্ড, হ্যাঁ 300 সেকেন্ড ঠিক আছে। ফার্স্ট এটা কীভাবে করবো? শো দ্যাট দ্য রিয়াকশন ফলোজ ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। গ্রাফটা বাঁকতে হবে না, গ্রাফ তো দেখ দুটো পয়েন্ট আছে না, দুটো পয়েন্টে আমি কীভাবে বলবো? কারণ একটা এক্সপোনেনশিয়াল গ্রাফকে তুই যদি জুম করিস, জুম করলে ওটা স্ট্রেট লাইনই ইউনিভার্স ছাড়। দেখ কীভাবে করবো আমি ভেবে নিলাম, লেখ লেট দ্য রিয়াকশন ফলোজ ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। আমি ধরে নিচ্ছি ফার্স্টে লেট দ্য রিয়াকশন ফলোজ ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, লেট দ্য রিয়াকশন ফলোজ ফার্স্ট অর্ডার কাইনেটিক্স আমি ধরে নিলাম। আমি যদি আমার এই স্টেটমেন্টটাকে প্রুফ করতে পারি তাহলে তো আমার অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? আমি ধরে নিলাম লেট দ্য ফলোজ রিয়াকশন ফলোজ ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। রিয়াকশানটা যদি আমার ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে তাহলে আমার রিয়াকশানটার কোন ইকুয়েশন ফলো করা উচিত বলতো? আমার তো রিয়াকশানটা তাহলে এই ইকুয়েশনটা ফলো করা উচিত, কোনটা? টি ইকুয়ালস টু 2.303/k লগ a0/at, বা কে ইকুয়ালস টু 2.303/t, একই ব্যাপার, লগ a0/at আমার ফলো করা উচিত না? স্বাভাবিকভাবেই ফলো করা উচিত। তো যদি আমার রিয়াকশানটা ফলো করে, অবশ্যই করা উচিত। যদি আমার রিয়াকশানটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে তাহলে আমার রিয়াকশানটার এই ইকুয়েশনটা ফলো করা উচিত। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছিস। আমি এক কাজ করবো, এবার কী করবো দেখ, আমার কাছে ডেটা দেওয়া আছে, ডেটাগুলো কীরকম দেওয়া আছে ভালো করে দেখবি। টাইম ইকুয়ালস টু 0-তে N2O5 এর কনসেন্ট্রেশন, আর আমার রিয়াকশানটা কী দেওয়া আছে দেখ, N2O5 থেকে কিছু না কিছু ফর্ম হচ্ছে, তার মানে আমার রিয়াকট্যান্টটাকে N2O5, প্রোডাক্ট নিয়ে আমার মাথায় ঘামাতে হবে না। আর আমার দেখছে এই ইকুয়েশনে A0AT এগুলো কার কনসেন্ট্রেশন, রিয়াকট্যান্ট না প্রোডাক্টের? কার কনসেন্ট্রেশন হয় এগুলো? রিয়াকট্যান্টের। অবশ্যই আমার কোশ্চেনের মধ্যে রিয়াকট্যান্টেরই কনসেন্ট্রেশন দেওয়া আছে N2O5। যখন টাইম 0 তখন N2O5 এর কনসেন্ট্রেশন দেওয়া আছে, তার মানে এটা কিসের ভ্যালু দেওয়া আছে বলতে? A0 না AT? কার ভ্যালু দেওয়া আছে? A0 এর ভ্যালুটা দেওয়া আছে। যখন টাইম 0 তখন আমার N2O5 এর কনসেন্ট্রেশন দেওয়া, তার মানে আমাকে A0 এর ভ্যালুটা দেওয়া আছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছিস। তার মানে আমি কি করব, একবার দেখ ঠান্ডা মাথায় দেখ, আমি একবার কি করব, 300 সেকেন্ড পরে N2O5 এর কনসেন্ট্রেশন দেওয়া আছে, তার মানে আমাকে বলতো কি টাইম যখন 300 সেকেন্ড তখন এটির ভ্যালুটাও দেওয়া আছে, এটা 0.8 × 10⁻²। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছিস। যখন টাইম 300 সেকেন্ড তখন আমাকে এর মানে N2O5 এর ভ্যালু দেওয়া আছে, তার মানে কি এটির ভ্যালুটা দেওয়া আছে, যখন টি এর ভ্যালু কত? 300 সেকেন্ড। বোঝা গেছে? হ্যাঁ। তার মানে আমি কি করব, আমি এক কাজ করি, 300 সেকেন্ড ইউজ করে আমি কে এর ভ্যালুটা বার করবো, রেট কনস্ট্যান্টের ভ্যালুটা বার করবো। আবার সিমিলার হতে আমি 600 সেকেন্ড ইউজ করে রেট কনস্ট্যান্টের ভ্যালু বার করবো। দেখ দুটো ক্ষেত্রে যদি আমার রেট কনস্ট্যান্টের ভ্যালু সেম হয়ে যায় তাহলে আমি কি বলতে পারবো, হ্যাঁ ভাই এই ইকুয়েশনটাকেই ফলো করছিল ওই জন্যই তো আমার ভ্যালুটা সেম হয়েছে। বোঝা গেছে? আমি দুটো কেসে কী করবো, রেট কনস্ট্যান্টের ভ্যালু বার করবো। রেট কনস্ট্যান্টের ভ্যালু কার উপর ডিপেন্ড করে? টেম্পারেচার ছাড়া কারোর উপর ডিপেন্ড করে না। রেট কনস্ট্যান্টের ভ্যালু তো আমার টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। বুঝতে পেরেছিস তো? ক্লাস 11-এ পড়েছিলাম রেট কনস্ট্যান্টের ভ্যালু কার উপর ডিপেন্ড করে? টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তার মানে আমি তো এখানে টেম্পারেচার কোনো চেঞ্জ করি না। আমি তাহলে কী করছি, আমি ফার্স্টে বার করছি হচ্ছে কে এর ভ্যালু, কখন? যখন টাইম হচ্ছে আমার 300 সেকেন্ড। তাহলে আমি বার করি, দেয়ারফোর কে ইকুয়ালস টু আমার কত হবে, 2.303/টাইমের জায়গায় কত বসালাম? 300 লগ A0 এর ভ্যালু কত কোশ্চেনে দেখতে পাচ্ছি 1.6 × 10⁻², ডিভাইডেড বাই এটির ভ্যালু কত 0.8 × 10⁻²। তারপরে এটা কাটাকুটি করলে কত পড়ে থাকে? লগ 2 বেসিক্যালি। আমি কোনো ভ্যালু বসাবো না। বোঝা গেছে এটা? তাহলে এটা হচ্ছে আমি ফার্স্ট সেটটা অ্যাপ্লাই করে করলাম যখন টাইম হচ্ছে কত আমার 300 সেকেন্ড। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পারলি। ক্লিয়ার? আচ্ছা সিমিলার হতে তাহলে আমি কে এর ভ্যালু তো বার করিনি, আমি জাস্ট এইভাবে এই ফ্যাশনে রেখে দিলাম। তাহলে আমার এই ফ্যাশনটা কী হচ্ছে, 2.303/300 লগ, ভিতরে আমার হয়ে গেল 2, কাটাকুটি করবি লগ 2 হচ্ছে। তাহলে আমি একইভাবেই চল বার করি হচ্ছে কে এর ভ্যালু যখন টাইম হচ্ছে আমার কত 600, তাহলে কত হবে 2.303/600 লগ A0 এর ভ্যালু কত 1.6 × 10⁻², ডিভাইডেড বাই এটির ভ্যালু কত 0.4 × 10⁻²। তাহলে আমার কত হচ্ছে বলতো, এটা এবার লগ 4 হচ্ছে ভিতরে, তাহলে কত হলো 2.303/600, আর ওটা হচ্ছে লগ 4। লগ 4 মানে কি লগ 2 স্কোয়ার, লগ 2 স্কোয়ার মানে কি 2 × log 2, 2 × log 2। হ্যাঁ ভাই দেখ 2 আর 600 কেটে গেল 300, আমার দেখ সেমই আসছে, আমার ভ্যালু বার করার দরকার নেই কিন্তু লগ 2 ভ্যালু বসিয়ে ইন্টু লগ 2।
তার মানে দেখ আমার দুখানা কেসেই কে এর ভ্যালু সেম আসছে না, কে এর ভ্যালু তো আমার সেম আসছে, কে এর ভ্যালু আমার সেম আসছে, বোঝা গেছে, কে এর ভ্যালু সেম আসছে, ক্লিয়ার। এক কাজ করতে পারিস তুই, এটাকে করে দিতে পারিস K1, এটাকে করে দিতে পারিস K2, লেখ আগে কি করলাম আমি, জাস্ট টাইমটা আলাদা আলাদা করে বার করছি, একবার 600 সেকেন্ডে বার করলাম, একবার 300 সেকেন্ডে বার করলাম। রেট কনস্ট্যান্টের ভ্যালু যদি সেম হয়, সেম হলো কেন হলো ভাই, ইকুয়েশনটা তো আমার ইচ্ছা মতন করিনি, আমি ধরে নিয়েছি এটা ফার্স্ট অর্ডার ধরেছিলাম বলে আমার ইকুয়েশনটা করে আমার মিলে গেল। অবশ্যই তুই এটাকে জিরো অর্ডারে বসে দেখবি মিলবেই না, জিরো অর্ডারের A0 - AT = KT ওখানে বসা কোনোদিনও মিলবে না, দুখানে রেট কনস্ট্যান্ট আলাদা আলাদা আসবে। তার মানে ওটা আমার জিরো অর্ডারকে ফলো করে না বলে রেট কনস্ট্যান্ট আলাদা আলাদা আসছিল। রেট কনস্ট্যান্ট আমার আলাদা হওয়ার কথাই নয় একটা রিয়াকশনে, যতক্ষণ আমার টেম্পারেচার সেম আছে, বুঝতে পারছিস তো, ক্লিয়ার। আমি ফার্স্ট অর্ডার ধরেছিলাম বলেই আমার কি হলো ভাই, আমি একটা K1 এর ভ্যালু বার করলাম আফটার 300 সেকেন্ডে, K2 এর ভ্যালু বার করলাম 600 সেকেন্ডে, এত অবধি করা হয়ে গেছে। এবার লেখ, দুটোর ভ্যালু সেম সবাই বুঝতে পারছিস, K1 আর K2 এর ভ্যালু সেম, ভ্যালু দেখেই বোঝা যাচ্ছে আমি ভ্যালু বার করিনি, দুটোর এক্সপ্রেশন সেম মানে ভ্যালু সেম। এবার লেখ অ্যান্সার লেখ, সিন্স K1 = K2, since K1 = K2, since K1 = K2, therefore in both the case the value of rate constant is same, in both the case the value of rate constant is same, in both the case the value of rate constant is same, therefore it follows আচ্ছা এই ইকুয়েশনটা কোথায় লিখেছিলি, K = 2.303/T log A0/AT, এটা লিখেছিলি সবার শুরুতে, হ্যাঁ এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দে, এটাকে ইকুয়েশন নাম্বার 1 করে দে, এটাকে ইকুয়েশন নাম্বার 1 করে দে, দিয়ে লেখ ওই যেটা চলছিল আমাদের, কি চলছিল, therefore it follows বলেছিলাম তো অবধি, therefore it follows equation 1, therefore it follows equation 1 which is for first order reaction, 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 বোঝা গেছে না, which is for first order reaction। তার মানে আমার এটাই হচ্ছে বেসিক্যালি প্রুফ। কীভাবে করলাম, আমি ধরে নিলাম এটা ফার্স্ট অর্ডার, ধরে নিয়ে আমার তাহলে এই ইকুয়েশনটাকে ফলো করা উচিত, আমি রেট কনস্ট্যান্টের ভ্যালু বার করে দেখিয়ে দিলাম, দুটো কেসেই সেম আসছে, তার মানে আমার এটা ফার্স্ট অর্ডারকে ফলো করছিল বলে, এই ইকুয়েশনটা ফলো করছিল বলে আমার সেম হয়ে গেল। তুই চাইলে এটাকে যদি ধরে নিতে পারিস জিরো অর্ডার রিয়াকশন, তুই চাইলে ধরতে পারিস, বাড়ি গিয়ে ধরবি, আমি এখানে ধরতে দেবো না, বাড়ি গিয়ে ধরবি কি এটা জিরো অর্ডার রিয়াকশন, তাহলে আমার তখন কী হয় বলতে, ইকুয়েশনটা A0 - AT = KT, তুই ওই ইকুয়েশনে বসিয়ে দেখবি একবার A0 এর ভ্যালু কোনটা, এটা হবে, এটির ভ্যালু হবে হচ্ছে এটা, তুই ওখান থেকে একবার K এর ভ্যালু বার করবি, সিমিলার ওয়েতে আরেকবার A0 এর ভ্যালু বসাবি এটা, এটির ভ্যালু বসাবি ওটা, ওখান থেকে আরেকবার তুই K এর ভ্যালু বার করবি, দেখবি K1 আর K2 আলাদা আলাদা আসছে, আলাদা আলাদা আসছে মানে কি ভাই, একটা রিয়াকশনে তো রেট কনস্ট্যান্ট আলাদা হতে পারেন টেম্পারেচার না চেঞ্জ করলে, তার মানে আমি কি বুঝবো বলতো, ওটা আমার জিরো অর্ডারকে ফলোই করে না, ওই জন্য আমার ইকুয়েশনে ভুল ভালো আসছে, এটা ভুল ইকুয়েশনে ভুল ভ্যালু বলার সাথে ভুল আসবেই, বোঝা গেছে, ক্লিয়ার, বোঝা গেছে। চলো এই ছিল হচ্ছে আমার পরের কোশ্চেন, তারপরে কোশ্চেন লেখ for the reaction A plus B থেকে অ্যারো দিয়ে P, for the reaction A plus B থেকে অ্যারো দিয়ে P, A plus B থেকে অ্যারো দিয়ে P, কমা দিয়ে লেখ, rate equation is given by R equals to K into থার্ড ব্র্যাকেটের মধ্যে A, R equals to K into থার্ড ব্র্যাকেটের মধ্যে A ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে B, ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে B, B এর মাথায় 2, মানে R equals to K into A into B2 মানে B², ঠিক আছে, এই হচ্ছে আমার ইকুয়েশন, রেট ইকুয়েশন। কী বলেছে ফার্স্ট কোশ্চেন, যদিও পারবো এটা, না করলেও হতো, বলছে হাউ ইজ দ্য রেট এফেক্টেড ইফ কনসেন্ট্রেশন অফ B is doubled, how the rate is affected if concentration of B is doubled, এটা কোন একটা ইয়ারের কোশ্চেন, কী হবে অ্যান্সার, 4 times increase, তাই তো, এ তো না লিখলে হতো, how the rate is affected if concentration of B is doubled, অ্যান্সার কি লিখবি, the rate is increased by 4 times, বুঝতে পেরেছিস, এই ইকুয়েশনটা বুঝে আগের দিনও করেছিলাম, SN1 SN2তেও করেছিলাম, বোঝা গেছে, তো এটা না লিখলে হতো এনিওয়েজ। আচ্ছা সেকেন্ড কোশ্চেনটা আমার বেশি ইম্পর্টেন্ট, এটা তুই প্রিভিয়াস ইয়ার পাবি, স্কুলের কোশ্চেনগুলো বাড়িতে সলভ করছিস, এর মধ্যে পাবি। পরের কোশ্চেনটা বলছে হোয়াট ইজ দ্য ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন, এটার সাথেই অ্যাসোসিয়েটেড নেক্সট কোশ্চেন, এটার সাথেই অ্যাসোসিয়েটেড নেক্সট কোশ্চেন, লেখ
হোয়াট ইজ দ্য ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন ইফ A is present in large excess? What is the overall order of the reaction if A is present in large excess? লিখেছিস কোশ্চেনটা? What is the overall order of the reaction if A is present in large excess? কি হবে বলতো? এটা আজকের ক্লাসে করেছি তাই না? সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন করলাম না কিছুক্ষণ আগে? দেখ তোকে বলেছে R equals to K into B square. A আমার প্রচুর আছে, তার মানে A এর অ্যামাউন্ট কনস্ট্যান্ট, K তো কনস্ট্যান্ট ছিলই, এও আমার ওর সাথে কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে কনস্ট্যান্ট ইন্টু কনস্ট্যান্ট নতুন কনস্ট্যান্ট, তাহলে নতুন রেট ইকুয়েশনটা কী হয়ে যাবে বলতো? R ইকুয়ালস টু কে প্রাইম ইন্টু বি স্কোয়ার, R ইকুয়ালস টু কে প্রাইম ইন্টু বি স্কোয়ার। আজকের ক্লাসে শুরুতেই সিউডো ফার্স্ট অর্ডার পড়েছিলাম, তো এটা সিউডো ফার্স্ট অর্ডার, এটা সিউডো সেকেন্ড অর্ডার হয়ে যাবে তখন স্বাভাবিকভাবেই। যদি এই কোশ্চেন থেকে এইভাবে দেবে, তোকে পরীক্ষাতে ডেফিনেশন দেবে না সিউডো সেকেন্ড অর্ডারে, বুঝলি? তাহলে এটা অ্যান্সার তখন কী যাবে? সেকেন্ড অর্ডার রিয়াকশন, যদি আমার এ লার্জ এক্সেস থাকে। বোঝা গেছে? এই কোশ্চেন লাস্ট ইয়ারে মানে কোন স্কুলে দিয়েছিল? ইন্দিরা গান্ধীতে খুব সম্ভবত, বুঝলি? এত অবধি ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে আমাদের রেট ইকুয়েশন, রেট কনস্ট্যান্ট, অর্ডার, মলিকুলারিটি থেকে কোশ্চেন। আরও কোশ্চেন আমি তো আসবো। চল এবার আমি তো একটা নতুন টপিকে যাই, হেডিং দে খাতার মধ্যে, চল লেখ খাতার মধ্যে হেডিং দে, কনসেপ্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি, কনসেপ্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি, কমা কলিশন থিওরি, কমা টেম্পারেচার কোএফিসিয়েন্ট। কনসেপ্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি, কমা কলিশন থিওরি, কমা টেম্পারেচার কোএফিসিয়েন্ট। ঠিক আছে? টেম্পারেচার কোএফিসিয়েন্ট তুই বাড়ি গিয়ে চাইলে বইয়ের মধ্যে এই জিনিসটা একবার রিডিং দিতে পারিস অবশ্যই। দেখ, অ্যাক্টিভেশন এনার্জি, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অ্যান্ড কলিশন থিওরি। ঠিক আছে? আচ্ছা দেখ, এই যে ভাই রিয়াকশান যে আমি তুই করছি, রিয়াকশান হতে গেলে আমার কি হতে হয়? রিয়াকশান হতে হলে আমার ফার্স্ট যেটা হতে হবে হচ্ছে মলিকিউলগুলোর মধ্যে ভাই কোলাইড করতে হবে। কেন ভাই? মলিকিউল যদি কোলাইড না করে তার মানে কি কেস? ধর আমি সিম্পলি একটা রিয়াকশান করতে চাই, ধর এরকম একটা কন্টেনারের মধ্যে, তাহলে আমি একটা SN2 রিয়াকশান করতে চাই। SN2 রিয়াকশান করতে গেলে আমি কী হবে? সাপোজ এইখানে আছে হচ্ছে, দেখ আমার SN2 রিয়াকশান তো এরকম হয়, এটা আমি ধর লিভিং গ্রুপ লাগালাম, এটা ধর একটা 1 ডিগ্রি আমার হ্যালো অ্যালকেন আছে, আর ধর নিউক্লিওফাইল হচ্ছে আমার এই কন্টেনারের এখানে বসে আছে, আর হ্যালো অ্যালকেনটা ধর আমার কন্টেনারের এখানে বসে আছে। দুজনের মধ্যে ভাই অনেক বেশি ডিস্টেন্স, তার মানে কী বলতো ভাই? নিউক্লিওফাইল আর লিভিং গ্রুপ, মানে সরি নিউক্লিওফাইল আর হ্যালো অ্যালকেনটা এরা ক্লোজ কন্ট্যাক্টেই আসতে পারছে না। ক্লোজ কন্ট্যাক্টে যদি আসতে না পারে তার মানে কী হবে বলতো? রিয়াকশন হওয়ার কোনো চান্সই নেই। আরে ভাই ধাক্কাটা মারতে গেলে তো কাছাকাছি আসতে হবে। নিউক্লিওফাইল ওইখানে বসে আছে, হ্যালো অ্যালকেন এখানে বসে আছে, তার মানে এদের মধ্যে কোনো কন্ট্যাক্টই নেই, তার মানে কী বলতো ভাই? রিয়াকশনই হবে না। যে কোনো রিয়াকশন হতে গেলে তার মানে আমার কী হতে হয়? মলিকুলকে কোলাইড করতে হবে। ঠিক আছে? ধাক্কা মারতে হবে, একটা মলিকুল একটা মলিকুল কোলাইড করবে, তাহলে এই কলিশন হচ্ছে আমার দরকার। এখন কলিশন থিওরি কেমিস্ট্রি বা ফিজিক্যাল কেমিস্ট্রি সেটা বিশাল বড় পার্ট কলিশন থিওরি, তার মধ্যে আমার তো জাস্ট সিম্পল কিছু কিছু কথা আছে আর কিছুই নেই। দেখ তার মানে কি ভাই? যে কোনো রিয়াকশন হতে গেলে আমার কী হতে হবে? মলিকুলের সাথে মলিকুলের কলিশন হতে হবে। বুঝতে পেরেছিস তো? আচ্ছা, এখন কলিশন কত রকমের হতে পারে? দেখ, ওই হেড অন কলিশন, সাইড অন কলিশন আমি আসবো না। ধর আমার একটা রিয়াকশন হচ্ছে, এদিকে তাকা, এর সাথে ধর আমার বিবির রিয়াকশন হবে। ঠিক আছে? এ আর বিবির ধর আমার রিয়াকশন হবে, হয়ে আমার কি হচ্ছে? আমার ধর ফর্ম হবে এই জিনিসটা, ধর এ আর বি এর মাঝে আমার বন্ড ফর্ম হলো, ওদিকে ধর আমার এ আর বি এর মাঝে ধর বন্ড ফর্ম হয়েছে, এই জিনিসটা ধর আমার ফর্ম হবে। বুঝতে পারলি তো? দেখ এ আর বিবি এরা ধর আমার কাছাকাছি এগিয়ে আসছিল, মানে ধর এরকমভাবে এগোচ্ছে, দুজনে এরকমভাবে এগোচ্ছে, আমার ফর্ম কী হলো? সাপোজ এ ধর আমার বিকে ইলেকট্রন দিচ্ছে, এও ধর আমার বিকে ইলেকট্রন দিচ্ছে। আমি ওইসবে যাচ্ছি না কীভাবে ইলেকট্রন ডোনেশনের খেলা হচ্ছে। বুঝতে পারলি তো? বা ইলেকট্রন দেওয়া নেওয়ার খেলা হতে গেলে তো ক্লোজ কন্ট্যাক্টে আসতে হবে। এখন ধর আমার কলিশন কীরকম হতে পারে? কলিশন ফার্স্ট যেটা হতে পারে হচ্ছে, দেখবি ঠান্ডা মাথায়, কলিশন মানেই কি ভাই? ফার্স্ট অফ অল হচ্ছে কলিশন হবে কেন? কলিশন মানে হচ্ছে, দেখ একটা কন্টেনারের মধ্যে যখন এই মলিকুল আছে, A2 মলিকুল আছে আর B2 মলিকুল আছে, এরা অলরেডি ইন মোশন আছেই। কেন ইন মোশন আছে? তুই ছোটোবেলায় পড়েছিলি ব্রাউনিয়ান মোশন পড়েছিলি। ব্রাউনিয়ান মোশনের এক্সাম্পল পড়েছিলি কি? এটা তোর কন্টেনারের মধ্যে ধর জল আছে, জলের মধ্যে তুই এক ফোঁটা ইঙ্ক দিলি, ইঙ্কটা দেখবি সারা কন্টেনার জুড়ে ছড়িয়ে যাচ্ছে। এটাই ব্রাউনিয়ান মোশনের সবচেয়ে ইজিলি ভিজিবল একটা অবজারভেশন ছিল। ঠিক আছে? ব্রাউনিয়ান মোশন। তো বেসিক্যালি এই ব্রাউনিয়ান মোশন, এদের মধ্যে ছোটাছুটি চলছে, এদের মধ্যে কাইনেটিক এনার্জি তো আছেই, মলিকুলের মধ্যে এনার্জি আছেই। এখন ধর এই কলিশন এর ফলে আবার কি? কলিশন হলেই কি মলিকুল ফর্ম হবে, নতুন কিছু ফর্ম হবে? না ভাই, এরকম কোনো কথা নেই। কী হতে পারে? ধর তুই ধর বিলিয়ার্ড খেলছিস, ঠিক আছে? বিলিয়ার্ডে একটা বলের সাথে ধর একটা বলের কলিশন হলো, কী হতে পারে বলতো? ধর প্রথম যেটা অপশান হচ্ছে কলিশন করতে, ফার্স্ট অপশান কি ভাই? কলিশন করলে তুই এমন আসতে মারলি ভাই, কাছাকাছি গেলই না, হতে পারে মলিকুলের এই অপশান। তার মানে কি বলতো ভাই? এ আরও অনেক দূরে দূরে, ওখানে রিয়াকশন হওয়ার কোনো চান্স নেই।
সেকেন্ড অপশন আমার কি হচ্ছে, তুই ধর মেরেছিস, তার মানে কি একটা বলকে আরেকটা মলিকুলের সাথে কোলাইড করলো, কোলাইড করে কি হলো, নতুন কিছু না, দেখ বলটাকে ধাক্কা মারলো, ওই বলটা ছিটকে চলে গেল। তার মানে সেকেন্ড টাইপের কলিশন আমার কি হতে পারে বলতো, সাপোজ বিবি আর এ দা ধাক্কা মারলো, কিন্তু ধাক্কা মেরে দুই নম্বর রিভার্স ব্যাক বাউন্স ব্যাক করে চলে গেল, ইলেকট্রন দেওয়া নেওয়া কিছু হলো না। এটা আমার একটা হতে পারে। থার্ড যে জিনিসটা হতে পারে, ঠান্ডা মাথায় এবার ভাব, তুই ধর দুটো বিলিয়ার্ড বলকে এত জোরে কোলাইড করে দুটো ভেঙে গেল, তার মানে কি হলো বলতো, এইবারে কিছু একটা হয়েছে ভাই, ওদের এনার্জি এত বেশি ছিল, নতুন কিছু একটা জিনিস হলো, বুঝতে পারলি তো, দুটো বিলিয়ার্ড বলকে এত জোরে ধাক্কা মেরেছিস, হ্যাঁ ভেঙে গেছে দুখানা বল। সিমিলার হচ্ছে এখানে ভাই, বিবি আর এ ধর কাছাকাছি ধাক্কাটা মেরেছে, ধাক্কা মারার ফলে ভাই এইবারে দেখ ভেঙে গিয়েই তো নতুন জিনিসটা ফর্ম হয়েছে। তার মানে সব কলিশন কিন্তু আমার এফেক্টিভ কলিশন নয় রিয়াকশনের জন্য, বুঝতে পারলি, সব কলিশন কিন্তু আমার রিয়াকশনের জন্য এফেক্টিভ কলিশন না, প্রোডাক্ট বানানোর জন্য কিন্তু আমার সব কলিশন এফেক্টিভ কলিশন না, বুঝতে পেরেছিস তো। আমাদের বোর্ড এক্সামে জাস্ট এই পার্টটাই আছে, বুঝলি। আচ্ছা এবার কিন্তু কলিশনের অনেক রকম দিক হতে পারে, কীরকম হতে পারে, হেড অন কলিশন হতে পারে। হেড অন কলিশন মানে কি, দুটো সার গুতোচ্ছে, হ্যাঁ কীরকম হবে, মাথায় মাথায় গুতোবে, ঠিক আছে। আর এটা কী হতে পারে বলতো, একটা সার এদিকে আসছে, একটা সার এরকম পারপেন্ডিকুলারলি গুতোচ্ছে, হতেই পারে। তার মানে কি বলতো, আরেকটা কেস হতে পারে, একটা সার এরকম গুতোচ্ছে, একটা সার এরকম, ঠিক আছে, মানে অ্যাঙ্গেল কমছে আস্তে আস্তে। আচ্ছা আরেকটা কি হতে পারে, একটা সার সামনের দিকে আছে, এও ভাই সামনের দিকেই আছে, মানে 0 ডিগ্রি, কোনো কলিশনই নেই। তার মানে অ্যাঙ্গেল আমার 0 থেকে 180 এরকম চেঞ্জ হতে পারে কিন্তু, বুঝতে পারলি তো, 0 থেকে 180 মধ্যে পুরো চেঞ্জ হতে পারে কলিশনের অ্যাঙ্গেল। এইগুলো জয়েন্টের পার্ট, এগুলো বোর্ড এক্সামে কিছুই নেই, বুঝলি। তার মানে আমার কি হতে পারে, সিম্পলি ভাই কলিশন, সব কলিশন কিন্তু আমার এফেক্টিভ কলিশন নয়, বুঝতে পারলি তো। কোন কলিশনগুলো এফেক্টিভ কলিশন, তার মানে ভাই একটা নিশ্চয়ই ব্যারিয়ার আছে। কিসের ব্যারিয়ার, এনার্জির একটা ব্যারিয়ার আছে, যে এনার্জির ব্যারিয়ারটা ক্রস করতে পারলেই আমার কলিশনটা এফেক্টিভ হবে, আমার বন্ড নতুন কিছু একটা হবে, প্রোডাক্ট ফর্ম হবে, বুঝতে পারলি তো। একটা এনার্জির ব্যারিয়ার থাকবে, বোঝা গেছে, ক্লিয়ার, বোঝা গেছে। ওই এনার্জির ব্যারিয়ারটাকে বলে হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি, ঠিক আছে। একটা এনার্জির ব্যারিয়ার থাকবে, ওই এনার্জির ব্যারিয়ারটাকে বলে হচ্ছে আমার থ্রেশহোল্ড এনার্জি। যদি আমার থ্রেশহোল্ড এনার্জি থাকে, আমার বোর্ড এক্সামে কোনো কোশ্চেনই আসে না, বুঝতে পারলি। থ্রেশহোল্ড এনার্জি থেকে আমার বোর্ড এক্সামে কোনো কোশ্চেন আসে না, স্কুলে হয়তো আসতে পারে। তার মানে বুঝেছিস, একটা যে এনার্জির ব্যারিয়ার থাকবে, যেটা ক্রস করলে আমার কলিশন আমার এফেক্টিভ হবে, সেটাকে বলে হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি, বুঝেছিস, ক্লিয়ার। তাহলে বোঝা গেছে, কি বুঝলি বল, বুঝতে পেরে গেছিস। তার মানে সব কলিশন এফেক্টিভ নয়, আর আমার থ্রেশহোল্ড এনার্জি হচ্ছে যে ব্যারিয়ারটা ক্রস করলে আমি ভাই এফেক্টিভ হতে পারো, সেটাকে আমি বলবো থ্রেশহোল্ড এনার্জি ব্যারিয়ার, বোঝা গেল, ক্লিয়ার। আচ্ছা এইবারে চল আমি তো একটু যাবো হচ্ছে কার রেসপেক্টে, সেই SN1 SN2 যখন পড়েছিলাম, মনে পড়ে SN2 রিয়াকশন পড়ার সময়, SN2 আমার কটা স্টেপে হয়, একটা স্টেপে SN2 রিয়াকশন। তো SN2 রিয়াকশন পড়ার সময় আমি তুই ট্রানজিশন স্টেট বলে একটা জিনিস এঁকেছিলাম, মনে আছে, ট্রানজিশন স্টেট, ট্রানজিশন স্টেটের ছবি এঁকেছিলাম। ট্রানজিশন স্টেট আমার কি হতো বলতো ভাই, বন্ড ফর্ম হওয়া আর বন্ড ভেঙে যাওয়া দুটোর মাঝামাঝি ছবিটা হচ্ছে আমার ট্রানজিশন স্টেট। তো আমি তুই SN2 রিয়াকশনের ট্রানজিশন স্টেট এঁকেছিলাম, তোকে পরীক্ষাতে ওটাই আঁকতে হবে, কারণ তুই মেকানিজমের মধ্যে অলরেডি ওই ছবিটা আঁকিস, তাই না। SN2 রিয়াকশনের মেকানিজম তোর পরীক্ষাতে দেয়, ওই যে CH3Br এর সাথে OH মাইনাস রিয়াকশন করলে কী হবে, সেই ছবি তোকে আঁকতে দেয়। তো যাই হোক, তোকে এটা এখন আর আঁকতে হবে না, যেটা আমি আঁকছি দেখ। SN2তে আমি তুই এটাকে বেসিক্যালি এইভাবে আঁকতাম, তোর আমি নিয়েছি হচ্ছে এটা 1 ডিগ্রি, এটা হচ্ছে আমার হাইড্রোজেন আছে, এটা হাইড্রোজেন আছে, এটা হাইড্রোজেন, লিভিং গ্রুপ, নিউক্লিওফাইল এসে আমার ভাই ধাক্কা মারলো, এখান থেকে লিভিং গ্রুপ বেরিয়ে গেল, মাঝখানে আমার কিছু একটা ট্রানজিশন স্টেট ফর্ম হবে, এই হচ্ছে আমার প্রোডাক্ট, এইচ এইচ এইচ, এখানে লাগলোকে নিউক্লিওফাইল, আর এলজি হচ্ছে এলজি মাইনাসে বেরিয়ে গেছে। ট্রানজিশন স্টেটটা আমি আঁকতাম এরকম মাঝামাঝি এই জিনিসটা। আচ্ছা তুই পরীক্ষা আঁকার সময় না তোকে এগুলোতে ভাই ওরকম কালো কালো বক্স করতে হবে না, তুই এরকম ফাঁকা রেখে দিবি তাতেও হবে, ঠিক আছে। তুই এরকম পেনের কালিয়ে তো এইসব করার দরকার নেই, তুই নর্মাল এরকম আঁকলে হবে। হাইড্রোজেন 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 ভাই, আর এখানে হচ্ছে সেই যে কিছুটা আছে কিছুটা নেই, মনে পড়ে, এখানে ভাই কে লিভিং গ্রুপ, এখানে নিউক্লিওফাইল, তো চার্জ ফার্জের গল্প ছিল, এনে যেটা আমার ট্রানজিশন স্টেট ছিল। আমি SN1 রিয়াকশানের কিন্তু কোনো ট্রানজিশন স্টেট আঁকিনি, কেন আঁকিনি, তার কারণ SN1 রিয়াকশানে আমার দুটো স্টেপ হয়, SN1 রিয়াকশান দুখানা স্টেপ হয়। ট্রানজিশন স্টেট মানে কি বলতো, প্রত্যেকটা সিঙ্গেল স্টেপে একটা করে ট্রানজিশন স্টেট থাকবেই। আমি তোকে ট্রানজিশন স্টেট একে দেখাতে পারি, কোন স্টেপের, দেখ SN1 রিয়াকশনের RDS কোন স্টেপটা ছিল বলতো, ফার্স্ট স্টেপ না সেকেন্ড স্টেপ, ফার্স্ট স্টেপটাই ছিল RDS, কারণ কার্বোকার্বন ফর্ম হচ্ছে। আমি তোকে ফার্স্ট স্টেপেরই, তাহলে ফার্স্ট স্টেপে আমার কী হতো, আচ্ছা আমি SN1 রিয়াকশন তো 3 ডিগ্রিতে আমার সবচেয়ে ভালো হয়, তাহলে আমি ইচ্ছা করে এটা 3 ডিগ্রি নিলাম, ঠিক আছে, 1 ডিগ্রিতে নিচ্ছি না। তাহলে SN1 এর ফার্স্ট স্টেপটা আমি জাস্ট আঁকছি, আমি ফার্স্ট স্টেপটার এবার ট্রানজিশন স্টেপটা তোকে এঁকে দেখো, কিন্তু পরীক্ষাতে আঁকতে হবে না এই জিনিসটা। আমার কী হতো ফার্স্ট স্টেপে SN1 মনে আছে, লিভিং গ্রুপটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তোকে পরীক্ষাতে কিন্তু এই মেকানিজম আঁকতে দিলে তোকে এই অ্যারোগুলো দিতে হবে, আমি খাতার মধ্যে কমেন্টও করে দিয়েছিলাম পরীক্ষার খাতাতে, ঠিক আছে, এই মেকানিজমগুলো কিন্তু দিতে হবে, ঠিক আছে, মেকানিজম না দিলে তোর নাম্বার কাটা। তাহলে আমার কী হতো বলতে, এখান থেকে ভাই ছেড়ে চলে যাবে, আমি এখান থেকে পাবো কি ভাই, এই কার্বোকার্বনটা পেতাম, এটাই তো হবে। দেখ আমি এইটারও ট্রানজিশন স্টেট আঁকতে পারবো, ট্রানজিশন কী হবে বলতো, এদিকে দেখা, দেখ এই তিনটে বন্ড আগেও ছিল পরেও আছে, এই তিনটে বন্ড দেখ আমার আগেও ছিল পরেও আছে, তুই এখন কেন আসছিস,
এক্সাম তো ভাই তুই 7টার সময় আসলে পারতিস, তুই কটায় আসতে বলেছিলাম? 6:50। ঠিক আছে, আচ্ছা এনিওয়েজ বাইরে কেন ওয়েট করবি, এখানেই বস, তুই এক্সাম দিয়ে দে, দিয়ে বাকি দেখতে থাক খেলা। 6:55 বলেছিলাম, 6:55। আচ্ছা এনিওয়েজ দেখ, তুই একটু বসে না, তারপর দিচ্ছি তোর কোশ্চেন। আচ্ছা তার মানে আমার কী হবে, আমি এটারও ট্রানজিশনসটা রাখতে পারি, কীভাবে আঁকবো দেখ ভাই, বন্ড 3টা আগেও ছিল পরেও আছে, তো ওদের অ্যাভারেজ কী হবে, পুরোটাই আছে স্বাভাবিকভাবে, আগেও ছিল পরেও আছে, অ্যাভারেজ তো পুরোটাই হবে। এইবারে দেখ এই এলজির বন্ডটা আগে ছিল, এখন আর কিছুই নেই, তার মানে কী হবে বলতে, এটা এই কিছুটা আছে কিছুটা নেই, বুঝলি? আর কার্বনের মাথায় চার্জটা কী হবে, আগে কিছুই ছিল না, এখন কমপ্লিট পজিটিভ, তার মানে এর মাথায় হচ্ছে ডেল্টা প্লাস, এটা হচ্ছে আমার SN1 রিঅ্যাকশনের ফার্স্ট স্টেপের ট্রানজিশন স্টেট। তো আমাকে এটা আঁকতে হবে না, তোর পরীক্ষাতে সব দেবে না, বুঝলি? তার মানে ট্রানজিশন স্টেট হচ্ছে আমার প্রত্যেকটা রিঅ্যাকশনেরই ভাই হয়, প্রত্যেকটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন আমি ট্রানজিশন স্টেট পাবো, বোঝা গেছে? চলো এইবার খাতায় আমি তো একটা ডায়াগ্রাম আঁকবো, ডায়াগ্রাম এঁকে তুইও আঁকবি খাতায় একসাথে, খাতার ডান দিক বাঁ দিক জুড়ে ডায়াগ্রাম এখন আঁকবো। আচ্ছা আরেকটা জিনিস, এই যে দেখ ডায়াগ্রামে যাচ্ছি, তার আগে একটা কথা বলি, যেটা আমি তুই বললাম, ধর কলিশন আমার হবে, এখন কলিশনের সাথে সাথে আমার আরেকটা ফ্যাক্টর কি ভাই, দেখ ওরিয়েন্টেশন আমার দরকার, কলিশনের সাথে সাথে আমার ওরিয়েন্টেশন দরকার। কেন? ধর ভাই আমার মধ্যে এনার্জি আছে, তোর মধ্যে এনার্জি আছে, ধাক্কা মেরে ভাই চেঞ্জ করার, কিন্তু ধর তুই ছুটলি ওই রাস্তায়, আমি ছুটলাম ওই রাস্তায়, তাহলে তো হবে না, ধাক্কা মারতে গেলে দুজনকে সামনাসামনি এগিয়ে আসতে হবে, বুঝতে পেরেছিস? তার মানে ওরিয়েন্টেশনটা ঠিকঠাক হতে হবে। কীরকম ভাই, ধর এ এদিকে ছুটে আসছে আর বি ধর ওইদিকে পালিয়ে গেলো এনার্জি নিয়ে, তাহলে তো আমার লাভ হবে না, বুঝতে পারলি? তাই ধাক্কি করতে গেলে, কলিশনটা হতে গেলে আমাকে ওরিয়েন্টেশন যাতে ঠিকঠাক হয়, এই একটা ফ্যাক্টর, বুঝলি? ওরিয়েন্টেশন কীরকম হওয়া উচিত ধর, তার মানে বুঝতে পারছিস এখানে ইলেকট্রন ট্রান্সফারের জন্য এইটা আমার প্রপার ওরিয়েন্টেশন হয়তো হওয়া উচিত। যদি ধর আমি এরকম করতাম, এদিকে দেখ, সাপোজ এরকম ধর হচ্ছে, ধর এ এদিক থেকে এগোচ্ছে, বিবি ধর এদিক থেকে এগোচ্ছে, দেখ এ হয়তো বিকে দিতে পারবে ইলেকট্রন, কিন্তু ওই এ আর এই বি তো অনেক দূরে দূরে আছে, তার মানে এরা কিন্তু আর তখন পারবে না, বুঝতে পারলি? তার মানে প্রত্যেকটা আমার রিয়াকশানে ওরিয়েন্টেশনের একটা ব্যাপার আছে, ক্লিয়ার? দেখ এখানে যেমন দেখ দুজনে যদি এরকম এগোয়, তাহলে দুজনেই দুজনকে দিয়ে দিল, আর যদি এইভাবে এগোয় তাহলে কী হবে বলতো, একটা হবে, অন্য সাইডটা তো আর হলো না, বোঝা গেল? ক্লিয়ার? যেমন ধর সাপোজ তুই ধর মুকেশ আম্বানিকে টাকা দিবি, ঠিক আছে? মুকেশ আম্বানি প্রচুর কম টাকা, তোর ধর প্রচুর টাকা, মুকেশ আম্বানিকে তুই টাকা দিবি, দুহাত ধরে তুই টাকা দিতে আসছিস, তো মুকেশ আম্বানিকে দুহাত দিয়ে টাকা দিতে হলে তো ভাই তোর দিকে এইভাবে এগিয়ে আসতে হবে, দুটো হাত বাড়িয়ে, তুই ধর এইভাবে টাকা নিয়ে যাচ্ছিস মুকেশ আম্বানির দিকে, এইভাবে ধর যাচ্ছিস, আর মুকেশ আম্বানি ধর এইভাবে এগিয়ে আসলো, এই দিকের একটা হাত, তো তুই এক হাতে টাকা দিতে পারবি, ওই হাতে পারবি না। তার মানে আমার সোজা কথা কী বলতো, ওরিয়েন্টেশন দরকার, ওরিয়েন্টেশনটাও দরকার রিয়াকশন হওয়ার জন্য, বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে ওরিয়েন্টেশন হচ্ছে একটা ফ্যাক্টর, এই কোশ্চেন তোর পরীক্ষাতে করবে, কী কী